বন্ধুরা, আগের ভিডিওতে আমরা কায়রো থেকে লুক্সর পৌঁছেছিলাম বাসে করে। আমরা জেনে নিয়েছিলাম লুক্সরের একমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় রয়েছে। আমরা দেখেছিলাম কার্নাক টেম্পল কি করে ঘোরা যায় এবং তার সঙ্গে সঙ্গে লুক্সর টেম্পল। যারা দেখেননি অনুরোধ করব অবশ্যই দেখে নিন। আর এখন আমরা দেখব আজকের তথ্য সমৃদ্ধ নতুন ভিডিও। তো গুড মর্নিং বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার হোটেলের ছাদে। এখানে এখন ব্রেকফাস্ট হবে। রোদ্দুরটা ভালোই উঠে গেছে, এখন সকাল 8টা এখানের টাইমে, কিন্তু বুঝতেই পারছেন রোদ্দুরের তেজ যথেষ্ট। তো ছাদে উঠে আমরা ব্রেকফাস্টটা করব, কিন্তু মায়ের পক্ষে যেহেতু এখানে আসা সম্ভব না, কারণ 3 তলার উপরে ছাদ, সেই জন্য রিকোয়েস্ট করবো যে যাতে মায়ের ব্রেকফাস্টটা ঘরে পৌঁছে দিয়ে আসতে পারি কিনা। দেখা যাক এখন করা যায় নাকি। এখান থেকে দেখেন দূরে দেখবেন ওখানে ওয়েস্ট ব্যাংক আর পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। এই যে নতুন বাড়িগুলো হয়েছে তাই জন্য একটু গার্ড হয়ে গেছে। তো ওই দাদা বললেন যে আগে এখান থেকে সম্পূর্ণটাই দেখা যেত। জুম করে দেখাচ্ছি, আঙুলে শুয়ে শুয়ে দেখুন, খুব হালকা বোঝা যাচ্ছে পাহাড়গুলো। খালি চোখে হয়তো অতটা বোঝা যায়, কিন্তু মোবাইলে হয়তো অতটা ভালো স্পষ্ট আসবে না, এবং জুম করতে গিয়ে কেটে যাচ্ছে। যাই হোক, ওই যে ওখানে পাহাড়, ওগুলো হচ্ছে ওয়েস্ট ব্যাংক। ওইখানে আমরা আজকে যাব। আমার জন্য নিয়ে এসেছি ঘরে কি আছে, যে পাউরুটি রয়েছে, বেগুনের একটা তরকারি রয়েছে, স্যালাড রয়েছে, এটা চিজ, এখানটাতে হচ্ছে রুটি, আলু আর পেয়ারা। এখন খাওয়া দাওয়া চলবে নিচে বসে, আর আমরা ছাদে গিয়ে। এখন ব্রেকফাস্ট খাওয়া শুরু হলো। ওখানে বসে খাওয়া যেত, বাবু বললেন যে এখানে টেবিলের উপর খাবেন, তো ঠিক আছে। পার্টিকুলার এই পাউরুটিগুলো আমরা দেখলাম এখানে দিয়েছে, আমি 3টে নিয়েছি। খুব মিষ্টি এবং খেতে খুব ভালো। আর সবার শেষে দিয়ে গেলেন কফি। হোটেলের থেকেই আজকে আমরা ট্যুর বুক করে নিলাম, কারণ আজকে সারাদিন আমরা লুক্সরে আছি। আর ওয়েস্ট ব্যাংক ঘুরতে অনেকটা সময় লাগে। ইস্ট ব্যাংকের মধ্যে মূলত হচ্ছে লুক্সর টেম্পল আর কার্নাক টেম্পল। তো লুক্সর টেম্পল তো দেখলেন, কালকে বাইরে থেকেই দেখে নিলাম। কার্নাক টেম্পল ঘুরে এসেছি। তো ওয়েস্ট ব্যাংক অনেকটা সময় লাগবে। তো আমরা এখন এই গাড়ি করে প্রবেশ করছি। ওই যে বিল্টু বসে আছে। কার্নাক মন্দিরের একটু দূর থেকেই একটা ব্রিজ রয়েছে, যেটা দিয়ে আমরা ওয়েস্ট ব্যাংকের দিকে যাচ্ছি। এই রুটটা জানাচ্ছিল, এই দেখুন নতুন ব্রিজটা তৈরি হয়েছে। লুক্সর টেম্পল হয়ে কার্নাক টেম্পল হয়ে বেশ খানিকটা চলে আসার পরে এই ব্রিজটাতে আমরা উঠছি। এখন আমরা নীল নদী ক্রস করে ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্যাংকের দিকে যাব। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল $10 পার পার্সন, অর্থাৎ আমরা 3 জন $30 এই ট্যুরটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। হোটেল থেকেই গাড়ি আমাদের নিয়েছিল, আবার হোটেলেই আমাদের ড্রপ করেছিল। চলে এসেছি, গাড়ি আমাদের ঠিক এখানেই পার্ক করলো। আর একদম সামনে এখানে রয়েছে কলোসি অফ মিনান। এটার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না, এটা এখান থেকেই দেখা যায়। সামনে গিয়ে আপনি দেখতে পারবেন এই যে এই জায়গাটার নাম হচ্ছে কলোসি অফ মিনান। দুটো কত হিউজ স্ট্রাকচারের পাথর দিয়ে তৈরি করা মূর্তি। আগে এখান থেকেই এন্ট্রি করতে হতো ওয়েস্ট ব্যাংকের মূল ভূমির দিকে। এখন এরকমভাবে স্ট্রাকচার দুটো পড়ে আছে, খালি হাইটটা দেখুন কতটা উঁচুতে। আমাদের পার্কিং করে চলে গেল এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন হ্যাটশেপসুট টেম্পল। এই হ্যাটশেপসুট টেম্পলে এখন আমরা এই পথ দিয়ে প্রবেশ করব। টিকিট লেখা রয়েছে এখন আপাতত 360 হচ্ছে অ্যাডাল্ট, বাচ্চাদের জন্য 180।
এছাড়াও অন্যান্য প্রাইসগুলো লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর অবশ্যই যেটা সব জায়গায় এখানেও নিয়ম, মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে পারবেন ফ্রিতে, আর টিকিট কাটতে হবে কিন্তু কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, এই যে টিকিট দেখছেন, এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই যে অঞ্চলটা, এখানে আমরা লাগেজটাকে চেক করিয়ে ভেতরে এসে এই যে এখান থেকে পথ, এখান থেকে ভেতরে গেলাম। সুন্দর একটা রেপ্লিকা ছিল ভেতরে হাটশেপসুট টেম্পলের, এবং আমাদের যিনি গাইড, যিনি আমাদের এই ট্যুরের মধ্যে ইনক্লুডেড ছিল, আমাদের টোটাল ব্যাখ্যাটা দিলেন। সেটা আমরা ভিডিওটা করিনি, আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো উনি আমার কাছে কি কি বললেন। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হাটশেপসুট টেম্পল। হাটশেপসুট টেম্পল সম্পর্কে বেশ কিছু তথ্য আমাকে দাদা জানালেন একটু আগে, যেটা আপনাদেরকে পুরোটা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোট করে বলতে, ওনার বাবার একজন পুত্র এবং কন্যা ছিল, যিনি হলেন হাটশেপসুট। তা পুত্র শরীরটা প্রথম থেকেই খারাপ ছিল, যে কারণে এখানকার নিয়ম হচ্ছে পুত্রের পরে ধরুন যদি স্বামী মারা যায়, তার স্ত্রী হতে পারে, কিন্তু ভাই বোনদের মধ্যে কিন্তু বোন পাবে না। সুতরাং বাধ্য হয়ে, এবং এই ভাইটা ছিল হাটশেপসুটের স্টেপ ব্রাদার, অর্থাৎ সৎ ভাই। তো সেই সৎ ভাইয়ের সঙ্গে হাটশেপসুট বিয়ে করেছিলেন, এবং তাদেরও দুখানা মেয়ে হয়েছিল, এবং একটা ছেলে ছিল। সেই ছেলেটা যতদূর সম্ভব বুঝলাম যেটা, সেটাও সৎ ছেলে ছিল হাটশেপসুটের। এবং 10 বছর রাজত্ব করার পর ওনার স্বামী মারা যায়, অর্থাৎ স্টেপ ব্রাদার মারা যায়। তখন হাটশেপসুট রাজত্ব করা শুরু করে, এবং তখন ওই স্টেপ যে সান ছিল, সৎ ছেলে, তার 5 বছর বয়স ছিল, তাই সে রাজা হতে পারেনি। 7 বছর বাদে তার যখন 12 বছর হয়ে গেল, তখন নিয়ম অনুযায়ী সেই ছেলেকে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। কিন্তু হাটশেপসুট বলেছিলেন যে না, উনি এখন 7 বছর রাজত্ব করার পর উনি একজন পুরুষের মতোই হয়ে গেছেন। তাই 7 বছর রাজত্ব করার পর হাটশেপসুট কিন্তু পুরুষের মতো ব্যবহার করা শুরু করে, এবং টোটাল 22 বছর রাজত্ব করেন। তারপরে কিন্তু তার আর কোনো রকম হদিশ পাওয়া যায়নি, কারণ এখানে কোনো রকম হাটশেপসুটের কোনো মমিও নেই, যতদূর আমি তথ্য ওনার কাছ থেকে জানলাম। এবং তারপরে ওনার ছেলে রাজা হন। হওয়ার পরে হাটশেপসুটের যা যা মূর্তি এখানে বানিয়েছিলেন, উনি এখানটাকে আমুনরা অর্থাৎ দেবতা, তার সঙ্গে সঙ্গে হাটশেপসুট তার নিজের মূর্তি বানিয়েছিলেন, নিজেকে রাজা হিসেবে তুলে ধরেছিলেন, পুরুষের মতো পোশাক পরতেন। সেই সব কিছু কিন্তু সৎ ছেলে ডিস্ট্রয় করে দিয়েছিল। পরবর্তীকালে সে রাজত্ব করেছিল, এবং কার্নাক টেম্পলের ওখানেও একটা ওবেলিস্ক তৈরি করেছিলেন হাটশেপসুট, সেটাকেও কিন্তু উনি ঢেকে দিয়েছিলেন। এটাই হলো মোটামুটি তথ্য। এরপরে আমরা এবার এগিয়ে যাব মন্দিরটার দিকে, অর্থাৎ হাটশেপসুট টেম্পলের দিকে। প্রচণ্ড গরম, এখানে দেখছি গাড়িগুলো আছে, আমরা 20 পাউন্ড করে দিয়ে দিলাম আপ ডাউন। এই গাড়ি করে আমরা এবার এগিয়ে যাবো। মনে হতে পারে অনেক কাছে, কিন্তু ভালো পরিমাণে দূরত্ব, বিশেষ করে বিল্টুকে নিয়ে যখন যাচ্ছি, তাই আমরা গাড়ি করেই গেলাম। আর একটা কথা, বিল্টু কিন্তু ফ্রি, বিল্টু টাকা লাগেনি। এই যে আমরা টিকিট কেটেছি 20 পাউন্ডের আপ ডাউন, আমরা জয়দীপার আমাদের এখানে দাঁড় করিয়ে দিল। এবার আমরা এই পথ ধরে সামনের দিকে প্রবেশ করব। কত সুন্দর দেখুন এখানে স্প্রিংসটার আকৃতিটা, এবং রংটা মোটামুটি কেমন ছিল গাটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক হাটশেপসুট টেম্পলের সামনেই এরকম দুটো স্প্রিংস রয়েছে। এটা যদিও একটু ভেঙে গেছে, একটু না অনেকটাই ভেঙে গেছে। আর এই যে মূল মন্দির, দুটো মূর্তি দেখতে পাচ্ছেন এদিকে, এবং ওই সাইডেও রয়েছে সেই গুণবান পুত্র, যিনি হাটশেপসুটের পরে সৎ ছেলে রাজা হয়েছিলেন, এবং হাটশেপসুটের সব মূর্তিগুলোকে ভেঙে দিয়ে নিজের মূর্তি বসিয়েছিলেন। এখানে এসে থেমে গেল। রাজার ইতিহাস বইতে পড়েছেন, দেখবেন সিন্ধু সভ্যতার সময়ের যে গরুর ছবি দেওয়া আছে, হুবহু কিন্তু এরকম টাইপেরই দেখতে। কেন জানি না মনে হয় প্রত্যেকটা সভ্যতারই সেই সময় কিছু না কিছু একসঙ্গে মিল ছিল। আশা করি আগামী দিনে আবিষ্কার হবে, নিশ্চিত হবে সব কিছুই। এখানটাতে কিন্তু দেখা যাচ্ছে সম্ভবত এইগুলো হাটশেপসুটেরই মূর্তি, একদম বাদিকের কোনায়, যেটা হয়তো ধ্বংস করতে পারেন তখন, যদিও অনেকগুলোই ধ্বংসপ্রাপ্ত। এই দেখুন, এই যে এখানে কিন্তু মুখটা নেই, এখানে তাও মুখটা দেখা যাচ্ছে। ধারের দিকে যতগুলো ছিল সব মুখগুলো ভাঙা। খেয়াল করে দেখুন, এই যে মূর্তিগুলো রয়েছে, এরা রানীকে নিয়ে যাচ্ছে, কিন্তু যেই মুখের জায়গাটা যাচ্ছেন, ওই দেখুন মুখটা ভাঙা। সব জায়গার ক্ষেত্রে তাই। দেখুন এই যে মূর্তিগুলোর মুখটাকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তীকালে যে সৎ ছেলে রাজা হয়েছিল সেগুলো সব ভেঙে দিয়েছে। খেয়াল করলে দেখবেন ওই যে মূর্তিগুলো ডান দিক থেকে শুরু করে পরপর মাঝখানে তুলেই দিয়েছে,
যেগুলো মোটামুটি আছে মাথাগুলো ফাটিয়ে দেওয়া। দেখবেন এই দেখুন এখানে মূর্তিটা ভাঙা, অথচ এই মূর্তিটা আছে। আবার এখানে পরপর মূর্তিগুলো ভাঙা, আবার ওদিকে মূর্তিগুলো আছে। যতদূর সম্ভব এগুলো হচ্ছে আমুনরার মূর্তি, অর্থাৎ দেবতার মূর্তিগুলো রেখেছে, কিন্তু তার পাশেই ঠিক হ্যাটশেপসুটের যে মূর্তিগুলো ছিল গুণধর সৎ ছেলে, সেগুলো সব ভেঙে দিয়েছে। মিশরের একমাত্র রানী যিনি 22 বছর রাজত্ব করেছিলেন, সেই হ্যাটশেপসুটের টেম্পল দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য সম্ভবত ভ্যালি অফ দ্য কিংস। এত সুন্দর স্থাপত্য দেখার আনন্দ, আবার তার সঙ্গে সঙ্গেই সেটাকে ভেঙে ফেলার মতো ভয়ঙ্করতা দেখে এক বিষণ্ণতাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চললাম সামনের দিকে, হ্যাটশেপসুট টেম্পলকে বিদায় জানিয়ে। ভ্যালি অফ দ্য কিংস যাওয়ার আগে আমরা এখানে দাঁড়ালাম কীভাবে এই মূর্তিগুলো তৈরি হয়, বিভিন্ন মাটির এবং জিনিসপত্রগুলো পটগুলো তৈরি হয়, তার একটা সুন্দর দর্শন এখানে হয়। এই দেখুন এভাবে তৈরি হয়েছে। এখান থেকে পাথরগুলোকে নিয়ে নেওয়া হয়, এই পাথর সংগ্রহ করে তাকে দিয়ে সুন্দর এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। এই সবগুলোতে যেরকম আপনাদেরকে কী করে উৎপাদন করা হয় সেটা দেখানো হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে কিনতেও পারেন। যদিও আমার কাছে একটুখানি বেশি হাই প্রাইস মনে হয়েছিল বলে আমি আর কিনিনি, কিন্তু অনেক ট্যুরিস্টই কিন্তু কিনছিল। তো যাই হোক, এই পথ ধরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে এবং পৌঁছে গেলাম ভ্যালি অফ দ্য কিংসে। আসুন দেখা যাক। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম ভ্যালি অফ দ্য কিংসের সামনে। এই গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে টিকিট কাউন্টার, এদিক থেকে আমরা প্রবেশ করব। এখানেও নিশ্চিতভাবেই আশা করা যায় ক্রেডিট কার্ড দিয়েই টিকিট কাটতে হবে। ঢোকার পরে এখানেও এরকমভাবেই দোকান এবং কেনাকাটির ক্ষেত্রে কিন্তু থাকবে, তারা আপনাদের কাছাকাছি আসবে। খুব বেশি ডিস্টার্বিং নয়, আপনি ইগনোর করলে অসুবিধা নেই, চাইলে কিনতে পারেন, তবে কিন্তু হাই প্রাইস। এখানটাতে রয়েছে পার্কিং স্পট, পাশেই দেখা যাচ্ছে এখানে মিলিটারি আউটপোস্ট রয়েছে, প্রতি জায়গাতেই দেখা যাচ্ছে প্রচুর পুলিশি প্রহরা রয়েছে, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। আর এই যে এখান থেকে স্পটটা করে আমরা এদিক দিয়ে প্রবেশ করবো। এই যে লেখা রয়েছে উপরে ভিজিটার সেন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টারটা ওখানে রয়েছে, কিন্তু এখানে বেশ কিছু শো দেখা যাচ্ছে, যে এখানে পাহাড়ের মধ্যে কী কী আছে সেগুলো দেখানো হয়েছে। এখানে ভিডিওগ্রাফিও করা হচ্ছে খুব সুন্দরভাবে। আমাদের 600 ইজিপশিয়ান পাউন্ডের টিকিট, এখান থেকে আমরা ছুঁয়ে ভেতরে প্রবেশ করতেই এখানে রয়েছে সেই গাড়িগুলো যেগুলো করে যেতে হবে। এখানে অবভিয়াসলি আপনার গাড়ি নিতেই হবে, কারণ অনেকটা ডিস্টেন্স, অন্তত আমার তাই মনে হয়। কেউ চাইলে হেঁটে যেতেই পারে, কিন্তু খুবই কষ্টসাধ্য। আমরা তাই আগে হ্যাটশেপসুটের ওখান থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম দাদার কাছে, এখান দিয়ে আমরা এবার প্রবেশ করবো। গাড়িগুলো রয়েছে, এর টিকিটটা ওই যে তাপ টিকিট লেখা রয়েছে, গাড়িগুলো সম্ভবত এটাই নাম। 20 পাউন্ড করে আপ ডাউন। আমরা আগে টাকা দিয়ে রেখেছিলাম, এই যে এখন এগিয়ে চলছি। হ্যাটশেপসুটে তাও যতটা কাছাকাছি ছিল, এটা কিন্তু ভালোই ডিস্টেন্স, কমসে কম 700 থেকে 800 মিটার দূরত্ব রাস্তার, দেখলেই বুঝতে পারবেন। গাড়ি এখানে থামিয়ে দেবে, আর এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে দেখছেন পরপর রয়েছে একটা করে টুম, পরে মাথায় রাখতে হবে। প্রচণ্ড তাপ, আমরা বাধ্য হয়ে এখন দুপুরে আসলাম। আপনারা চেষ্টা করবেন ভোরের দিকে আসতে, 6টা-7টার সময় আসা সবচেয়ে ভালো। ওয়েস্ট ব্যাংক হচ্ছে ভ্যালি অফ দ্য ডেথ, মানে এখানে সূর্য যেহেতু অস্ত যায়, সেই কনসেপ্টকে রেখে পশ্চিম দিকে এখানে বিভিন্ন রকম টুমগুলো রয়েছে। আর ইস্ট ব্যাংক মানে যেটা বলেছিলাম, কার্নাক টেম্পল বা অন্য লাক্সর টেম্পল যেগুলো আছে, অর্থাৎ ওখানে ওয়ার্শিপের জায়গা, পূজার জায়গা, অর্থাৎ ওখান থেকে সৃষ্টি আর এখানে সমাপ্তি। দেখুন খেয়াল করে, মাথার দিকটা অনেকটা পিরামিডের মতোই কিন্তু করা হয়েছে। এবং মজার কথা ভেবে দেখুন, গিজা পিরামিডটাও কিন্তু নাইল রিভারের ওয়েস্ট সাইডেই রয়েছে। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে দেখুন, এমনভাবে ন্যাচারাল সৃষ্টি হয়েছে, এই যে ডান দিকে মাথাটা রয়েছে, এদিকে বডিটা রয়েছে, একটা মমি শুয়ে রয়েছে, এরকমই একটা স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে। টুম আছে, তার মধ্যে শুনেছি সবচেয়ে প্রথম আমরা 3 জনেই যাচ্ছি রামসেস 3-তে। রামসেস 3 টুমটা এই যেখানে বসার জায়গা, ঠিক তার সামনে, এখান দিয়ে প্রবেশ করতে হবে। আমরা এখন এখান দিয়ে রামসেস 3-তে 3 জনেই একসঙ্গে প্রবেশ করব। পথ ধরে সোজা নামতে হবে। ভেতরে ঢুকে জাস্ট অবাক হওয়ার মতো, কি অসাধারণের কারুকার্য এখনও রয়েছে বিদ্যমান রামসেস 3 টুমের। এখান থেকে ঢুকলাম ভেতরে, আর একটা করে এই যে গর্ত করে দেবে। যেহেতু একসঙ্গে 3টের বেশি টুমে একজন ঢুকতে পারবে না, আমি আর জয়দীপা প্ল্যান করেছি আমরা আলাদা আলাদা জায়গায় যাব, তাহলে আপনাদেরকে
3-এর বেশি টুম দেখাতে সক্ষম হব, কিন্তু 3টাকে মিস করা বোকামি হবে, তাই বাধ্য হয়ে এটাতে আমরা কমন আসছি। বাকি তার মানে আরও 4টে টুম আমরা দেখতে পাবো দুজন মিলে। কি অপূর্ব সৃষ্টি, কি অসাধারণ কাজ, যতই বলি মনে হবে কম। এত হাজার হাজার বছর আগেকার জিনিস, আজও এই রং কত সুন্দর রয়েছে। দেখুন কাজগুলো কীভাবে তুলে ধরেছে, অসাধারণ অসাধারণ। আমরা প্রবেশ করছি রামসেস 3-এর টুম্বের মধ্যে। কি অদ্ভুত দেখুন, এখানে দেখাচ্ছে ভগবানের বাহন একটা সাপ, আর আমাদের সনাতনী শাস্ত্র মতেও কিন্তু শিবের বাহন সাপ, যেটা আগেও আমি বলেছিলাম গিজাতে, এখনও সেটাই বলছি। নিশ্চিত হয়তো আগামী দিনে আবিষ্কৃত হবে। পুরনো সকল সব কিছুর সঙ্গে মাইথোলজির সঙ্গে একটা অদ্ভুত যোগ আছে। থেকে এসে এই টুমটা এখানে সমাপ্ত হলো, অর্থাৎ রামসেস 3 এতটা অবধি খননের পরে মারা গেছিলেন। নিয়মটা হলো যেই কিং যতদিন পর্যন্ত বাঁচেন তার টুমটা তখন থেকে তৈরি হওয়া শুরু হয়, যখনই তিনি মারা যান সঙ্গে সঙ্গে টুম তৈরি করা বন্ধ হয়ে যায়। রামসেস 3 থেকে বাইরে বেরোতেই দেখলাম টুটেনখামুনের টুম। তুতেনখামুনের টুমে ঢোকার জন্য আলাদা করে বেশ ভালো পরিমাণ টাকা টিকিট কাটতে হয়, যার জন্য সেটা আমরা আর কাটিনি। এবং যেটা জানতে পেরে গেছিলাম সেখানে কোনো মমি নেই, তবে আপনারা চাইলে অবশ্যই তুতেনখামুনের টুমটা দেখে আসতে পারেন। আমরা বাইরের এই অঞ্চলটা দেখে আবার ফিরে এসেছিলাম আসল জায়গায়, যেখানে আমরা পরবর্তী টুম অর্থাৎ মেরেমটাতে গেলাম। মেরেমটাতে কী করলাম, আমি আর বিল্টু গেলাম, আর ওই যে দূরে 6 নম্বর টুম ওখানে জয়দীপাকে পাঠিয়ে দিলাম। এতে উপকারটা কি হলো, আমরা দুজন মিলে অর্থাৎ স্বামী স্ত্রী মিলে একসঙ্গে টোটাল 5খানা টুমে যেতে পারলাম, যে কারণে সেই 5টা টুমের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। KV8 অর্থাৎ মেরেমটাতে আমরা প্রবেশ করছি, এটা কিন্তু সবচাইতে গভীর, এই জন্য জয়দীপকে আমি এখানে পাঠালাম না, এখানে আমি আসলাম। দেখতেই পাচ্ছেন মেরেমটা যতদূর সম্ভব সবচেয়ে বেশি দিন বেঁচেছিলেন, যে কারণে তার খনন কাজটা অনেক বেশি দিন ধরে এবং অনেক গভীরে হয়েছিল। সবচেয়ে নিচে এখানে নামার মেরেমটার পিরামিড সবচেয়ে দারুণ সম্ভব। এটার ক্ষেত্রেই তার সৈনিকরা ভেবেছিল সবাই যে মহারাজা হয়তো মারা যাবেন, বিশাল বড় একটা রোগ হয়েছিল, কিন্তু উনি বেঁচে গেছিলেন। তাই দেখুন এখানে একটা স্ল্যাবের মতো করা হলেও পরে আবার খনন করতে হয়েছে, এবং নিচে গিয়ে আবার মজা দেখাবো, দেখবেন পরে আবারও একই ঘটনা ঘটেছিল। আবার দেখুন এখানটা তো মোটামুটি শাক সরঞ্জাম রেডি হয়ে গেছিল যে মহারাজা এবার প্রয়াত হবেন, কিন্তু উনি প্রয়াত হননি। এখানটাতে সার্কোফেগাসটাও রাখা রয়েছে, এবং তারপরে আবার নিচের দিকে খনন কার্য শুরু হয়ে গেছে, একদম শেষবার। এবার আর বাঁচানো সম্ভব হলো না, রাজা প্রয়াত হলেন, এবং এখানটাতেই ওনার সার্কোফেগাসটা রয়েছে। দেখুন কি সুন্দর এখানে সার্কোফেগাসটাকে কারুকার্য করা হয়েছে। উঠবি না, এখানটা দিয়ে কি সুন্দরভাবে রয়েছে। তো একটা মজা আছে, এই দেখুন এই ব্যক্তিটি এনার জন্য ছবি তুলে দিচ্ছে, দিয়ে বললো তুলে দিলাম, দিন টাকা দিন। সুতরাং সে ফোন দিতে না যাওয়াই ভালো, যতটুকু আমাদের পক্ষে নেওয়া সম্ভব ততটা অব্দি ছবি নেওয়া উচিত। এই যে দেখুন কি সুন্দর মূর্তিটা করা রয়েছে এখানে। বিল্টু বলছে কোনো সমস্যাই নেই, হেঁটে উঠে যেতে পারবে, কিন্তু আমি আন্দাজ করতে পারছি কতটা উপরে। হাঁপিয়ে গেছি, ভালো গভীর। আপনাদের জন্য ভিডিওগুলো করা, প্লিজ কেমন লাগছে অবশ্যই বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জন্যই জয়দীপ পাঠাবেন। তাই ভালো করে দেখুন, মনে হবে এই যে পিরামিডের মাথা, এই যে বডি, কি অপূর্ব হয়ে রয়েছে প্রাকৃতিকভাবে। মহারাজ বলছেন ওনার নাকি একদমই কষ্ট হয়নি। কষ্টের ব্যাপার নেই, ওখানে যদি সিঁড়ি পথ থাকতো তাহলে কষ্ট হতো, ওখানে ঢালুতে উঠতে ওখানে কাঠ আছে, এর জন্য একটু কষ্ট হয় না। আমাদের অ্যাট লাস্ট রামসেস 4 অর্থাৎ KV2 বলে যে নাম্বারিং করা আছে, সেটাই বাদিক দিয়ে ঢুকলে যাওয়া যাবে।
এন্ট্রি পয়েন্টের ঠিক পাশেই এটা, যার জন্য সবার লাস্টে এটা দেখছি। এটা দেখে আমরা বেরিয়ে যাব। জয়দীপা ওইদিকে চলে গেল, জয়দীপা KV1টাতে যাচ্ছে। আমরা যে মেরেমটার দিকে প্রবেশ করেছিলাম তার থেকে মনে হচ্ছে এটা তুলনামূলকভাবে ইজি। রামসেস 4-এর টুম্ব এখানে রয়েছে, এখানেও সুন্দর রামসেস 3 এর মতোই সুন্দর কারুকার্য করা। এখন আমরা রামসেস 4-এর দিকে যাচ্ছি। আর এখানে পথটা অনেক সহজ আছে, কারণ আগেরটায় কাঠ ছিল, এর জন্য একটু আটকে যাচ্ছিল, কারণ পুরো স্মুথ। হ্যাঁ, আগেরটা ছিল ভাগ ভাগ করা ছিল, এটা একদম স্মুথ অরি, যে কারণে নেমে যেতে সুবিধা হবে। প্রত্যেকটা কারুকার্যই অসাধারণ। এখানে একটা সার্কোফেগাস রয়েছে। খুব সুন্দর লাগলো দেখে ভ্যালি অফ দ্য কিংস। নিশ্চিতভাবে লুক্সরে আপনারা যারা যারা আসবেন অবশ্যই আসবেন। ইজিপ্ট ভ্রমণ করেছেন অথচ লুক্সর আসেননি, খুব ভুল করবেন। যেরকম কার্নাক টেম্পলটা দেখলাম দারুণ লাগলো, সমানভাবেই ভ্যালি অফ দ্য কিংস, দুটোই কিন্তু অসাধারণ। প্রত্যেকটা জায়গায় ভালো বিশ্রামের ব্যবস্থা রয়েছে, এখানে যেরকম পাখা দেওয়া রয়েছে। আর জয়দীপা এক্ষুনি চলে আসবে, আমরা আমাদের এখানে ভ্রমণটা শেষ করব। এখানে ঠিকই হুইল চেয়ার ব্যবস্থা রয়েছে, হয়তো মাকে নিয়ে আসা যেত, কিন্তু রাস্তাঘাটগুলো যেরকম দেখলাম এবড়ো খেবড়ো, সর্বোপরি যে সিঁড়ি দিয়ে আমরা নামলাম মায়ের পক্ষে সম্ভব হতো না, সুতরাং মাকে ওই জন্য আর নিয়ে আসলাম না, আমরা নিজেরাই ঘুরলাম। তো বন্ধুরা, এই যে টুমটা দেখছেন এটা জয়দীপা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। জয়দীপা গেছিল এই রামসেস 6 টুমটার মধ্যে। এখানে নিয়ম হচ্ছে একসঙ্গে 3টের বেশি টুম একজন ব্যক্তি দেখতে পারবেন না, তাই আমরা ভাগ ভাগ করে নিয়েছিলাম। রামসেস 3টা আমরা দুজন মিলেই গেলেও বাকি দুটো 4টে আমরা দেখেছি, অর্থাৎ টোটাল 5খানা টুম আপনাদের সামনে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। আসুন দেখা যাক। অপূর্ব সুন্দর এই টুমটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই পর্যন্ত এসে থেমে যেতে হলো, কারণ এখানে সিঁড়ি নিচে চলে গেলেও সামনে এখানে কাঠ দিয়ে আটকানো দেখতে পাচ্ছি। এই যে প্রাণীর অবয়বটা অনেকটা সাপের মতো, এবং এইরকম সাপ দাঁড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকটি সাপের লেজের কাছে একটা করে, আপনারা স্পষ্ট বুঝতে পারবেন দেখতে পারলে, বর্ষার মতো 3টে ফলাযুক্ত তাদের লেজের কাছে এসে পড়ছে। আমরা এখন KV1 রামসেস 7-এর টম্বের মধ্যে রয়েছি। এখানে দেওয়ালের গায়ে যে আলোকচিত্র রয়েছে দেখুন কি অপূর্ব। ক্ষয়ে গেলেও এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আদি অকৃত্রিম অবস্থায় কত সুন্দর রঙের সমাহার ছিল। এবং এইখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে টোম্বের মধ্যে যেখানে সমাধি ছিল রামসেস 7-এর, সেই জায়গাটা এখন খালি, এবং এর গায়েও বিভিন্ন কারুকার্য করা রয়েছে। এখানেও বেরোনোর সময় যথারীতি ধরবে আপনাকে কিছু কেনার জন্য, তবে সেরকম জয়াজয়ী নেই, নিলে নেবেন না নিলে না নেবেন, অসুবিধা নেই, দাম একটু বেশি। এখান থেকে বেরোলেই গাড়িতে ওঠা। এটাই হলো মেদিনাথ হাবু, অর্থাৎ হাবু টেম্পল। বাইরে থেকেই মোটামুটি ভালো পরিমাণ দর্শন হয়ে যাচ্ছে। আমরা টিকিট কাটিনি, টায়ার্ডও লাগছে, কিছুক্ষণ ওয়েট করে আমরা ওরা ফিরে আসলে আবার ফিরে যাব। আমরা মেদিনাথ হাবুতে ঢুকিনি, তবে পাশের একটা রেস্টুরেন্টে এসেছি। সুন্দর এখানে চিজ কেক এবং ম্যাঙ্গো কেক নিয়ে আমরা খাচ্ছি। এদের আর যাই হোক না কেন একটা জিনিস বাস্তব, জিনিসগুলো কিন্তু একদম ফ্রেশ, মানে চিজ মানে একদম ফ্রেশ চিজ খেয়েই বোঝা যায়, এবং ম্যাঙ্গোটাও অর্থাৎ আমটাও ঠিক তাই।
আর একটু বাদে ওদের হয়ে যাওয়ার পর গাড়িটা এখানে আসবে, আমরা বেরিয়ে যাব। মেদিনাথ হাবু আমাদের লিস্টে ছিল না, যে কারণে আমরা দেখিনি, আর টায়ার্ডও ছিলাম খুব। যাই হোক, একটু বিশ্রাম হলো। সবাই চলে আসার পরে এই নাইল রিভারের ওপর দিয়ে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। বিকেল 3টে হয়ে গেছিল। অনেকক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আমরা লুক্সরের নাইল কর্নিশ পথে বেরিয়ে পড়লাম। দেখাচ্ছে আইবার হোটেল বলে একটা জায়গা, একটা 5 স্টার হোটেল। সেখান থেকে হেঁটে আমরা এদিকে আসছি। এটা হচ্ছে নাইল কর্নিশ বলা হয় লুক্সরের। আর তার ঠিক সামনে এই যে এল কাবাবজি রেস্টুরেন্ট, এটা খুব দামি একটা রেস্টুরেন্ট। আপনাদেরকে দেখানোর জন্য পজিশনটা, নাইল কর্নিশ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের শুরু হচ্ছে। আর এইখানটাতে হচ্ছে উইন্টার প্যালেস। নিয়ার লোকেশন বললে বুঝতে পারবেন, এটা উইন্টার প্যালেস। তার ঠিক উল্টো দিকেই এল কাবাবজি রেস্টুরেন্ট, এটা খুব ফেমাস। আমরা এখন নাইল কর্নিশ ধরে এই পথ ধরে এগিয়ে যাব। এই নাইল কর্নিশ ধরে আমরা ইস্ট ব্যাংক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আর ঠিক এই যে নীল নদী, নীলনদ, তার ঠিক উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে আলো দেওয়া, ওটা হচ্ছে ভ্যালি অফ দ্য কিংসের সেই চূড়া। আজকেই সকালবেলা ওখানে আমরা ঘুরে আসলাম, এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। এখন কিছুটা সময় এখান থেকে হাঁটার পরে আপনি চাইলে আমাদের মতো আপনি ওখান থেকে নামার রাস্তা আছে, এই নিচটা দিয়েও হেঁটে যাওয়া যায়। আমরা একটু বাদে এই নিচটাতেও হেঁটে যাব। ওখানে বেশ কিছু সুভিনিয়ারের জায়গা আছে, যদি কিছু কেনাকাটা করা যায় তাহলে ওখান থেকে কিনতে পারবো আমরা। এখানে সম্পূর্ণ জায়গাটার মধ্যে বিভিন্ন রকম খাবারের পসরা সাজিয়ে বহু দোকান রয়েছে। এখানে আমরা পৌঁছতেই মার্কেট 1 এবং তার পাশে এই যে দোকানটা, আমি সাধারণত বলি না কিন্তু আপনাদেরকে বলে রাখছি, পার্টিকুলারলি মানুষটাকে মনে রাখবেন, বিকজ হি ইজ রিয়েলি এ নাইস অ্যান্ড ওয়াইজ গাই। ফারুক, ওনার নাম ফারুক। আপনারা যারাই আসবেন অবশ্যই বলবো, কারণ একদম রিজনেবল প্রাইস। আমি ভয় পাচ্ছিলাম হয়তো দাম বেশি হবে, ইট মে বি হাই প্রাইস, বাট এভরিথিং ইজ সো নাইস অ্যান্ড হি ইজ রিয়েলি এ জেন্টলম্যান। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা আসবেন। এই নাইল কর্নিশের ওপরে আসার ফলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন একের পর এক কীভাবে ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে। এই ক্রুজগুলো কিছু আসওয়ান থেকে যাত্রা শুরু করে এসে লাক্সরে শেষ হয়, কিছু লাক্সর থেকে যাত্রা শুরু করে আসওয়ানে গিয়ে শেষ হয়। মাঝপথের সব অঞ্চলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। পর পর বিভিন্ন দামি দামি ক্রুজগুলো দাঁড়িয়ে আছে, যেরকম এটার নাম হচ্ছে নেফারতিতি, একজন রানীর নামে। এখান থেকে দেখতে পাবেন, একবার জুম করে দিচ্ছি, এই দেখুন। এখন রাতের বেলা বন্ধ রয়েছে কিন্তু লাইটিংটা দেখা যাচ্ছে। খুব সুন্দর এর চারপাশের প্রকৃতিটা। লুক্সর টেম্পল, যেটা লুক্সরের একটা অন্যতম বার্তাবহ বাকি বিশ্বের কাছে। এক সময় লুক্সর যে কত বড় একটা সাম্রাজ্য ছিল এবং আপার ইজিপ্টের মোটামুটি অধিকাংশ অঞ্চলে রাজত্ব করত এখানকার মহারাজারা, তার একটা প্রমাণ এই লুক্সর টেম্পলের মধ্যে দিয়ে উঠে আসে। মায়ের জন্য রুটি নিতে এসেছিলাম। একটা রুটির দাম মাত্র 1 পাউন্ড, মানে ইন্ডিয়ান মানিতে ওই ধরুন 1.5 টাকার মতো। সাইজও যথেষ্ট বড়, যে জন্য বলেছিলাম সব বন্ধুদেরকেও যে লুক্সরে কিন্তু খাওয়া দাওয়া বা টোটাল ইজিপ্টেই বলা যায়, খাওয়া দাওয়া যদি একটু খবর নিয়ে চলা যায় খুবই সস্তার মধ্যে করা যায়। তো আজকেই আমাদের লুক্সরের শেষ রাত্রি। লুক্সরে কাটিয়ে কালকে সকালে আমরা আসওয়ানের উদ্দেশ্যে রওনা হব সকাল 7:30। টাটা। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। আগামী দিন আমরা লুক্সর থেকে পৌঁছে গেছিলাম আসওয়ানে, এবং সেটা কিভাবে পৌঁছলাম, কত সহজে, তার এক নতুন দিশা আপনাদের সামনে তুলে ধরব আগামী দিনের ভিডিওতে। তাই অবশ্যই দেখবেন। প্রত্যেক বাজেট ট্রাভেলার্সদের জন্য জয়দীপা ট্রাভেলস আপনাদেরই চ্যানেল। আজকে তাহলে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।